This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার একটু রাজ্যের দিকে চোখ ফেরানো যাক। কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো এক বিবাদী বাগের অস্ত্রের দোকানেরই আরো এক কর্মী গ্রেফতার। ধৃতের নাম শান্তনু সরকার। চম্পাহাটি থেকে পাকড়াও করা হয়েছে তাকে। ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র বিক্রির অভিযোগ উঠছে। ধৃত ফারুকের থেকে উদ্ধার হওয়া বন্দুক বিক্রি করেছিল হাজি রশিদকে। সেই অস্ত্র বিক্রি করে শান্তনু, পরে ফারুককে সেই বন্দুক বিক্রি করে রশিদ। খবর এসটিএফ সূত্রে। আগে গ্রেফতার দোকানের দীর্ঘদিনের কর্মী জয়ন্ত দত্ত। কার্তুজ কাণ্ডে ধৃতের সংখ্যা আপাতত বেড়ে 6। এদিকে কার্তুজ কাণ্ডে গতকালই আমরা বলেছিলাম এসটিএফ এর স্ক্যানারে রয়েছে পুলিশের ভূমিকা। বিবাদী বাগের অস্ত্রের দোকানে স্টকে বিস্তর গরমিল রয়েছে। স্টক ও রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের। কোথায় কার কাছে অস্ত্র বিক্রি হচ্ছে রিপোর্ট পাঠাতে হয় পুলিশের কাছে, কিন্তু কোথায় নজরদারি আর্মস অ্যাক্ট সেকশনের উঠছে প্রশ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, তাহলে এসটিএফ এর স্ক্যানারে আপাতত পুলিশের ভূমিকা কোন কোন জায়গাগুলোয় ফাঁক রয়ে গেছে বলে এসটিএফ মনে করছে? দেখো, নজরদারির একটা অভাব ছিল, সেই বিষয়টাই কিন্তু এই কার্তুজ কাণ্ড বা একের পর এক গ্রেপ্তারির পর বা যে তথ্য সামনে উঠে আসছে তার মধ্যে দিয়ে স্পষ্ট হতে শুরু করেছে। তার কারণ কলকাতা পুলিশের আওতাধীন যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীগুলো রয়েছে সেগুলোর উপরে নজরদারির জন্য কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অন্তর্গত আর্মস সেকশন রয়েছে। আর্মস অ্যাক্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত যারা অফিসাররা রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব থাকে, এবং কোনো অস্ত্র বিপণীর তরফ থেকে বা লাইসেন্সপ্রাপ্ত দোকানের তরফ থেকে যখন অর্ডার দেওয়া হয় সেই অর্ডার অনুযায়ী যখন আর্মস অ্যামুনেশন দোকানে এসে পৌঁছয় তার পরবর্তীতে কিন্তু আর্মস অ্যাক্ট সেকশনকে জানাতে হয়। সেখানকার দায়িত্বপ্রাপ্ত যারা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা আসেন তারা দোকানে এসে পৌঁছন, এবং তাদের উপস্থিতিতেই কিন্তু সেই আর্মস এবং অ্যামুনেশনের যে নতুন বাক্স সেটা খোলা হয়, এবং খোলার পরবর্তীতে তারা যে অর্ডার দিয়েছিলেন সেই অনুযায়ী দোকানে যে মাল এসে পৌঁছলো সেটা সংশ্লিষ্ট দোকানের যে রেজিস্টার সেখানে কিন্তু নথিবদ্ধ করা হয়। শুধু তাই নয়, পরবর্তীতে ওই দোকান থেকে কত সামগ্রী বিক্রি হচ্ছে, অর্থাৎ আর্মস বা অ্যামুনেশন কত বিক্রি হচ্ছে, কাদের কাছে বিক্রি হচ্ছে, তার একটা ক্লোজার রিপোর্ট নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই আর্মস অ্যাক্ট সেকশনকে পাঠাতে হয়। এবং শুধুমাত্র সেই রিপোর্ট পাঠানো নয়, সেই রিপোর্টকে সামনে রেখে এই আর্মস অ্যাক্ট সেকশনের যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে একবার করে সংশ্লিষ্ট দোকানে আসবেন, অর্থাৎ এই লাইসেন্সপ্রাপ্ত শপে যাবেন। সেখানে গিয়ে তারা তাদেরকে যে ক্লোজার রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টের সঙ্গে বাস্তবের স্টকের কি মিল রয়েছে কি না সেটাই কিন্তু তারা খতিয়ে দেখবেন। কিন্তু ইতিমধ্যেই এসটিএফ এই তদন্ত শুরু করার পর বিবাদী বাগের এই যে অস্ত্র বিপণী রয়েছে সেখানকার যে রেজিস্টার, সেই রেজিস্টারের সঙ্গে বাস্তবের যে স্টক তার কিন্তু বিস্তর ফারাক রয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কোথাও গিয়ে তার মধ্যে পরিস্থিতির নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে। এদিকে কার্তুজ কাণ্ডে চম্পাহাটি থেকে জালে শান্তনু, সেই শান্তনুর বাড়িতেই পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। 2004 সাল থেকে ওই দোকানে কাজ করত ছেলে, জানিয়েছেন শান্তনুর মা। কি কারণে গ্রেফতার জানেই না পরিবার। এটা শান্তনু সরকারের বাড়ি, আর এই বাড়ি থেকেই রাত 11টার সময় তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। শান্তনু সরকার 2004 সাল থেকে কলকাতায় বন্দুকের দোকানে কর্মরত ছিলেন, এমনটাই জানাচ্ছেন তার পরিবারের লোকজন। যদিও এই মুহূর্তে বাড়িতে কিন্তু তার পরিজনেরা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তারা জানেন না। কিন্তু প্রশ্ন উঠেছে যে গুলিকাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে, কতদিন ধরে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে তা জানার জন্যই কিন্তু তদন্তকারীরা তাকে গ্রেফতার করেছে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা। কি কারণে নিয়ে গেছে কিছু বলেছে? না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি? পুলিশ এসে কি বললো রাতে? আমি বললাম আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না। তো কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কে হন শান্তনু? আমি মা হই। আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকানে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি।
ওনাকে ধরে নিয়ে গেছে এইটুকুই শুনেছি, এবার কি বৃত্তান্ত আমার সেটুকু এখনো পর্যন্ত জানা হয়ে এখনো উঠেনি। কোথায় কাজ করতো কি শুনেছেন, যে কোথায় কোন দোকানে কাজকর্ম করতো কলকাতায় শুনেছেন? না না, উনি কাজ করতে যায় যেরকম সবাই যেরকম যায় সেরকম কাজে যায় বাইরে। এবারে লোক আপনাদের সঙ্গে মিশতো, কি কথাবার্তা বলতো? কথাবার্তা মানে যেরকম পথ চলতি যেরকম এই কেমন আছো কি এইসব, কিন্তু এমনি পুরো একদম পুরো যে নিয়ারেস্ট সেরকম না। আর ও তো বন্দুকের দোকানে চাকরি করতে শুনেছেন? না, এই খবর তো জানি না। তো উনি কাজে যায় এটুকু জানি, কিন্তু কোথায় কাজ করে তা জানি না। এদিকে কার্তুজ কাণ্ডে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের ব্যাক টু ব্যাক শোনাই। যারা এগুলো হাত বদল করে বিক্রি করছে তারা খুব চড়া দামে, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। একটা গুলি, একটা অ্যামুনিশন, একটা কার্তুজ মানে হচ্ছে একটা লাইফ, একটা জীবন, এটা মাথায় রাখতে হবে। সুতরাং তারা কিন্তু বেসিক্যালি জীবনটা নিয়েই খেলেছে। যেই ছেলেটা বিক্রি করেছে এদেরকে ক্রিমিনাল কনস্পিরেসি, যেটা ষড়যন্ত্র যে মামলা, সেই মামলার মধ্যে এবং নন ভেলেবল সেকশন দিয়ে এদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে এবং আরো বেশি এদের কাছ থেকে এদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা আছে, তাদের যে টেলিফোন, যে কটা টেলিফোন আছে সেই টেলিফোন গুলোর থেকে বার করতে হবে যে কার কার সাথে এদের যোগাযোগ আছে। অ্যাডভান্স স্টেজে আছে, আমরা অনেক ক্লু পেয়েছি অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেলডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে। তার উপর পুলিশ কাজ করছে অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে অ্যান্ড ডেফিনেট স্পেসিফিক ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি। বারবার সফট টার্গেট হচ্ছেন বয়স্ক দম্পতিরা। বিডেন স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, আর এবার দমদম ক্যান্টনমেন্ট। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের সে তাণ্ডব। অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে চলে লুটপাট। কয়েক মিনিটের অপারেশনে লোপাট কয়েক লক্ষ টাকার গয়না। ওনার বলে হাত দিয়ে মুখ বন্ধ করছে একজনই, আর আমাকেও যেই হাত দিয়ে চাপিয়ে ধরছে আর বলে কথা বলবি না, তাহলে মেরে দেবো। তারপর অস্ত্র ছিল? হ্যাঁ, হাতে এইরকম একটা লোহারি, এরপরে এইরকম একটা সাদা কি যেন ছুরি, চৌড়া একটা চেপটা, মানে আপনাদের ধরে মুখ বন্ধ করেছে। হ্যাঁ, ওই বলছে চিৎকার করলে মেরে দেবো, ইয়ে বলছে। তা আমি বলছি থাক, মারিস না আমাকে। এই বলছি কেন মারিস, আমি কি ক্ষতি করছি তোদের, কি করে ঢুকলি, এই কথা আমি বলেছি। এরপর ওই টাক দেশে 3-4 বার, হ্যাঁ, এরপরে ওই গলায় ওইটা ধরছে, ওই কেটে দেশে বিছানা। কি কি নিয়েছে আপনার এখান থেকে? সব নেছে, সোনা টোনা, আমার বৌমার কিচ্ছু নেই। এই দেখেন আমার এই ডানেছে, খুলে হাতের ডানেছে, গলার টানেছে, আংটি দুটা নেছে, আমার সব। একবার আলমারিতে বৌমার কিচ্ছু নাই, একটা টাকা নাই। ওরা যখন বেরিয়ে যায় ওই রাস্তায়, ওই দত্তবাড়ির সামনে দেখি 7জন দেখলাম আকারে, সশস্ত্র অবস্থা। হ্যাঁ, লম্বা লম্বা হাঁটা আসে, দেখলাম মুখ বন্ধ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, আমরা যেভাবে দেখছি বয়স্ক দম্পতিরা বারবার এইভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন, লুটপাট চালানো হচ্ছে, ডাকাতি করা হচ্ছে বিডেন স্ট্রিট, দমদম ক্যান্টনমেন্ট। এরপর প্রশাসনের কি এই যারা বৃদ্ধ দম্পতি একা থাকেন তাদের জন্য বাড়তি কোনো সেফটি বা সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত বলে মনে হয়? দেখো, শহর এবং শহরতলির ক্ষেত্রে আমি তোমাকে বলি, বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তা যে একই রকম রয়েছে তা কিন্তু চোখে নজরে এইটা আসছে। এই যে ডাকাতির ঘটনা, আমরা গত বুধবারে কি দেখেছিলাম, বিডন স্ট্রিটে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল কি দেখলাম, যে এই নলতা রোডের 60 ঊর্ধ্ব শঙ্কর কুমার মজুমদার এবং পুতুল মজুমদার, শঙ্কর কুমার মজুমদার 70 ঊর্ধ্বে সেই বৃদ্ধকে কিন্তু শয্যাশায়ী, সেই বৃদ্ধর মুখ চাপা দিয়ে দেওয়া হলো। আর বৃদ্ধা পুতুল মজুমদারের কিন্তু মুখ চাপা দিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে যথেচ্ছভাবে তার দোতলার ঘরে
আলমারি ভেঙে যথেচ্ছভাবে লুটপাট চালানো হলো। কিভাবে সেই ঘটনা ঘটলো? ঘড়ির কাঁটায় তখন 2:06:46। ঠিক প্রথমে 3 জন দুষ্কৃতী, একটু দেবব্রতকে দেখাতে বলি, এই সিসিটিভি ক্যামেরা, 3 জন দুষ্কৃতী প্রথমে এইখান থেকে হেঁটে যায়, তাদের পেছনে ব্যাগ ছিল। পরবর্তীতে দেখা যায় আরও 4 জন দুষ্কৃতী তারা ঢোকে এবং তাদের মাথায় হেলমেট ছিল এবং তারা এই পথ ধরে, একটু দেখাবার চেষ্টা করি, দেবব্রতকে বলি, এই পথ ধরে তারা ভেতরের দিকে ঢুকে আসে। একদম দেখো যে বাড়িটা রয়েছে সেই পথ দিয়ে, অর্থাৎ এই নিচতলায় যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু ভাড়া দেওয়া রয়েছে। সেখানে কিন্তু একটি প্রশ্ন আসছে, কি প্রশ্ন? যে ভাড়াটে তখন ঘরে অনুপস্থিত, সেটা কিভাবে জানলো ডাকাত দল, সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সেই জানলা, এই দেবব্রতকে একটু দেখাবার বলছি, এই সেই জানলা, যে জানলার গ্রিল কিন্তু পুরোপুরি ভেঙে এই ঘরের ভেতর থেকে ঢোকে এবং গোদরেজ লক ছিল, ঘরে কেউ অনুপস্থিত ছিল, গোদরেজ লক ছিল, সেই লক খুলে ওপরের দিকে চলে যায়, ওপর তলায়। তারপরে শয্যাশায়ী সেই বৃদ্ধকে মুখ চেপে ধরে এবং বৃদ্ধাকে গলায় ছুরি বসায় এবং তারপরেই কোথায় কি রয়েছে যথেচ্ছভাবে লুটপাট চালানো হয়। ঘরের ভেতর থেকে তার ছেলে এবং বউয়ের একাধিক গহনা, বিয়ের একাধিক গহনা, অর্থাৎ ছেলে এবং বৌমা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকে এবং তার সুযোগ নিয়ে এইভাবেই কিন্তু যথেচ্ছভাবে এই ডাকাতি করলো ডাকাত দল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, শহরের নিরাপত্তার ছবি, বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপত্তার ছবি, তুমি শহর বলো আর শহরতলি বলো, সেই নিরাপত্তার ছবিটা কিন্তু একেবারে কার্যত স্পষ্ট। কোথাও কোনো নিরাপত্তা নেই, রাতের শহরে বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করছে এবং সেই টার্গেটের ফলে এই যে দমদম নলতা, অর্থাৎ দমদম পৌরসভা বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত।